এখন থেকে স্বাস্থ্য দপ্তর প্রতিদিনই একটা বুলেটিন আপনাদের দেবে রিটেন, যাতে আপনাদের খবর জানতে পারেন। যতটুকু খবর ওই সময় পর্যন্ত পাওয়া যায় যে সময় বুলেটিনে দেবে, কারণ সব খবরই একদম অনেক সময় দেখা যায় টোটাল পজিটিভ কেস কত রাত্রে দেখা যায়। সুতরাং যতটুকু জানবে প্রত্যেক দিন একটা রিটেন বুলেটিন যাতে বেরোয়, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সুতরাং প্রত্যেক দিনই একটা বুলেটিন বেরোবে। আমরা বলেছি যাতে 7টা থেকে 8টার মধ্যে দেয়, কারণ এরপরে মুশকিল হয়ে যায়। আবার 7টা 8টা দিলে, যেমন এখন লেটেস্ট খবরগুলি যতটুক আমার কাছে আছে ততটুক, কিন্তু মোটেই এটা আপনার আপ টু ডেট নাও থাকতে পারে। রিটেন ওয়েবসাইটে আমার কাছে কেন, আমার কাছে হেলথ ডিপার্টমেন্ট ছেড়ে দেবে গ্রুপে বা অন্যান্যভাবে পৌঁছে দেবে, যাবে, মোট কথা একটা যাবে, ইনফরমেশন আপনারা পাবেন। কিছু কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এটাকে এখন এটা প্রথমেই আমি কোভিড ব্রিফিংয়ের আগে আমি গতকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে, আপনারা সবাই জানেন, এবং অ্যাকর্ডিংলি আপনারা সংবাদ পরিবেশন করেছেন। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি প্রথমেই এই বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা পাশ করেছে এবং বিশেষ কৃতিত্ব অর্জন করেছে, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। যদিও আমি ব্যক্তিগতভাবে কালকে যারা কৃতি টপ 10 অফ সায়েন্স, টপ 10 অফ কমার্স, টপ 10 অফ আর্টস, প্রত্যেকে একজন ছাড়া সবাইকে আমি ব্যক্তিগতভাবে ফোনে যোগাযোগ করে পেয়েছি, তাদের অভিনন্দন জানিয়েছি, তাদের পরিবারদেরও অভিনন্দন জানিয়েছি। এবারের ফলাফল আমার দপ্তর, রাজ্যবাসী, শিক্ষার্থী এবং অভিভাবকেরা অত্যন্ত খুশি। এবার পাস পার্সেন্টেজ আপনারা জানেন 80.80%, যেটা 4 বছরের, যে আমরা যদি দেখি 2017-তে 77.31% ছিল, 2018-তে 78.62%, 2019-এ 80.51%, 2020-তে 80.80%। এবং স্ট্রিম ওয়াইজ যদি দেখি, এটা আমার কাছে একটা কাগজও আছে, আপনাদের সুবিধা হবে নিউজ লেখার জন্য। 17-তে সায়েন্সে 83.77%, 18-তে 84.31%, 19-এ 88.94%, 20-তে এবছর 89.85%। আর্টসেও যথারীতি ভালো রেজাল্ট হয়েছে, খুবই ভালো রেজাল্ট হয়েছে। কমার্সেও ভালো রেজাল্ট হয়েছে। কম্বাইন্ড যদি দেখি, আর্টস, কমার্স, সায়েন্স, সেখানে এডিসি এরিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এডিসি এরিয়াতে 17-তে ছিল 64.24%, 18-তে 66 রাউন্ড ফিগার, 2019-এ 67.66। এবার এক লাফে এডিসি এলাকার
ফলাফল হয়ে গেছে 70.68%। এবার এডিসি ছাড়াও যে ট্রাইবাল রেজাল্ট এসটিদের 2017-তে 61.46%, 18-তে 64.33%, 19-এ 65.33%, 2020-তে 67.56%। এসসির ক্ষেত্রেও রেজাল্ট বেড়েছে। মেয়েদের ক্ষেত্রে জেন্ডার ওয়াইজ রেজাল্ট 17-তে 78.38, এবছর 83.53। মেয়েরা গত 4 বছর ধরেই 17 থেকে আমি যদি দেখি, প্রত্যেক বছরের হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে মেয়েদের রেজাল্ট ভালো হচ্ছে। এটা একটা নতুন দিক। মাধ্যমিকে যদিও ছেলেদের রেজাল্ট ভালো হয়েছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকে মেয়েদের রেজাল্ট ভালো হয়েছে। 100% পাস স্কুল, আপনারা জানেন 2017-তে 100% পাস করেছিল 14টা স্কুলে, 2018-তে 17টা স্কুলে, 2019-এ 21টা স্কুলে এবং 2020-তে 27টা স্কুলে 100% পাস। এটাও একটা গুড সাইন। মাধ্যমিকেও দেখেছি এক্ষেত্রে 100% পাসের স্কুলের হার বেড়ে গেছে, কারণ আমরা খুব এ ব্যাপারে খুব উদ্যোগ নিয়েছিলাম, চাপ সৃষ্টি করেছিলাম। যদি 100% ফেল, লাস্ট ইয়ার ছিল 2টো স্কুল, এবার একটা স্কুল সাবরুমে 2জনে পরীক্ষা দিয়েছিল, 2জনে ফেল করেছে, একটা স্কুলেই মাত্র 100% ফেল। এবং রেজাল্টের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করেছে সিপাহীজলা, ফার্স্ট পজিশন 84.27%, সাউথ ইজ সেকেন্ড পজিশন 82.51%, উনকুটি 82.32%, থার্ড পজিশন, গোমতী 82.20%, ওয়েস্ট ফিফথ 80.44%। এরপরে ক্রমান্বয়ে গেছে রেজাল্ট। ডিস্ট্রিক্টের মধ্যে সিপাহীজলার পাস পার্সেন্টেজ অনেক অনেক বেশি। আমরা যদি দেখি, এবার আমরা মধ্যশিক্ষা পর্ষদ অন্য সিস্টেমে কাজ করেছে। এটা একদম বাস্তব চিন্তা ভিত্তিক, যেটা বাস্তবমুখী। সায়েন্সের সাথে কমার্সের কোনো কম্পিটিশন হতে পারে না, আর্টসের সাথে সায়েন্সের কম্পিটিশন হতে পারে না। এই প্রথম মধ্যশিক্ষা পর্ষদ নতুন ধরনের রেজাল্ট করেছে। কি? টপ 10 সায়েন্স, সায়েন্সের সাথে সায়েন্সের কম্পিটিশন হবে, আর্টসের সাথে আর্টসের কম্পিটিশন হবে, মাধ্যমিকের মতো না, এবং কমার্সের সাথে কমার্সের কম্পিটিশন হবে। এই জন্য সায়েন্সের টপ 10 হয়েছে 17 জন, আর্টসের টপ 10 হয়েছে 11 জন, এবং কমার্সের টপ 10 হয়েছে 11 জন। টোটাল 39 জন টপ 10-এর মধ্যে রয়েছে, তার যার স্ট্রিম অনুযায়ী। এবং যারা টপার্স হয়েছে এই যে 39 জন, ওয়েস্টে 22 জন। টপারের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট আবার বেশি। সাউথ 6 জন, সিপাহীজলা 4 জন, নর্থে 3 জন, গোমতী 2 জন, খোয়াইতে 1 জন, উনকুটি 1 জন। এবং আর্টসেও টপার মেয়ে বিপাশা চক্রবর্তী, গোমতী ডিস্ট্রিক্ট। সায়েন্সের টপার রুচিকা সরকার, সাউথ। এবং কমার্সে মেয়ে স্বরূপা বণিক, ওয়েস্ট। তো প্রত্যেক ক্ষেত্রে মেয়েরা টপের ক্ষেত্রে প্রথম জায়গায় রয়েছে। এবার একটা খুব ভালো দিক আপনারা দেখেছেন কিনা জানি না, অত্যন্ত গরিব ঘরের ছেলে মেয়েরা, অত্যন্ত, আপনারা দেখতে পাবেন সায়েন্সের সেকেন্ড পজিশন যে পেয়েছে, সেকেন্ড হয়েছে, তার বাবা কাপড়ের হকার, ঘুরে ঘুরে হকারি করে কাপড় বিক্রি করে। আমরা যদি দেখি যে থার্ড পজিশন সায়েন্সে, তার বাবা নেই, ওর বাবা মারা গেছে, মা বিধবা মহিলা এবং অত্যন্ত গরিব। বাবা কেরানির ক্লার্কের কাজ করত,
যখন মারা গেল ডাইনে আনছে, বোন চাকরি পেয়েছে, সে বাইকোরা হায়ার সেকেন্ডারি স্কুল, বোনের বিয়ে হয়ে গেছে, অত্যন্ত গরিব, অথচ তাকে অনেক কষ্টে পড়াশোনা করে রেজাল্ট আজকে সেই জায়গায় গিয়েছে। আমরা যদি দেখি আপনি 7th পজিশন যে হয়েছে সায়েন্সে, তার বাবা টেইলার। এবং আপনারা জানবেন 9th পজিশন, সিরিয়াল নাম্বার 7th পজিশন যে হয়েছে আরেকজন, যেটা প্রতীক দে, তার বাবা ট্রাক ওনার সিন্ডিকেটে কাজ করে। এবং 8th পজিশন যে হয়েছে সায়েন্সে, বাবা টিউশনের কাজ করে, টিউটার, প্রাইভেট টিউটার। এবং আমরা যদি দেখি যে আমাদের আর্টসের ক্ষেত্রে যিনি 4th পজিশন পেয়েছে, বাবা অটো চালায়। 5th যে হয়েছে সে বাবা কৃষক। আর্টসের যে আরেকটা 5th হয়েছে, বাবা সমাজসেবী শুধুমাত্র, মা সর্বশিক্ষার শিক্ষিকা। এবং 7th পজিশন যে আর্টসে হয়েছে, বাবা পানের চাষি। এবং 10th পজিশন যে হয়েছে যা আর্টসে, বাবা সাইকেল মেকার। এবং কমার্সের ক্ষেত্রে দেখুন, ফার্স্ট যে হচ্ছে স্বরূপা, বাবা দোকান কর্মী। এবং 3rd পজিশন যে কমার্সে হয়েছে, বাবা শ্রমিক, একদম দিনমজুর। আপনারা নিশ্চয়ই খবর নিয়েছেন। এবং আমার যদি দেখি কমার্সের 5th পজিশন অন্তরা, তার বাবা কৃষক। 6th পজিশন যে হয়েছে মুদি দোকান। 7 যে হয়েছে তার বাবার দোকানে কাজ করে। এবং 9 পজিশন যে হয়েছে সে গাড়ি চালক। এবং 10 পজিশন যে হয়েছে বাবা বাসের কন্ডাক্টর। গরিব ঘর থেকে মেধাবীরা আজকে উঠে এসছে, এটা একটা নতুন দিক মনে রাখতে হবে। তো এটা আমি তাদেরকে, এবং খুবই ভালো রেজাল্ট হয়েছে। আমি যারা ফেল করেছে তাদের কাছে আমি বলবো যে আমরা নিজেরাই জানি ফেইলিউর ইজ দি পিলার অফ দি সাকসেস। সেক্ষেত্রে আমরা তাদেরকে বলবো, যদি সঠিকভাবে পরিশ্রম করে, ধনী গরিব লাগে না, সে সঠিকভাবে সে তা কৃতকার্য হতে পারে, সেটা আমরা আশাবাদী। আগামী দিনে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আরও এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং একটা কমিউনিস্ট পার্টির ডেলি দেশের কথা মুখপত্র, উচ্চ মাধ্যমিকের পাশের হার 80.80, এরা এতে খুশি। কিন্তু বলতে গিয়ে বলেছে বামফ্রন্ট সরকারের পরিকল্পনার সাফল্য। এটা যদি সাফল্য হয়, নিশ্চয়ই সাফল্য, তাহলে এই সাফল্যটা নিতে হবে। এটা আপনাদের জন্য সব রেকর্ড এনে দিলাম। আপনারা জানেন, আপনার দায়িত্ব নেওয়ার পরে ক্লাস 3-তে কত ছেলে মেয়ে ছিল? 51,019 জন। 51,019 জন। এর মধ্যে 42,333 জন তাদের লার্নিং গ্যাপ, অর্থাৎ 83% ছেলে মেয়ে ক্লাস 3-তে লার্নিং গ্যাপ। রিডিং পড়তে পারে না, যোগ বিয়োগ জানে না। এবং 4th, আমার কাছে তথ্য আছে, এটা আপনাদের জন্য এনেছি, ক্লাস 4-এ 70% ছেলে মেয়ে লার্নিং গ্যাপ। 5-এ 60% ছেলে মেয়ে লার্নিং গ্যাপ। যারা পড়ে 60% ছেলে মেয়ে তাদের সঠিকভাবে ওই ক্লাসের উপযুক্ত নয়। 6-এ 51% লার্নিং গ্যাপ। 7-এ 43% লার্নিং গ্যাপ ছিল।
8-এ 36%। টোটাল যদি দেখি 3,18,270 জন ছেলে মেয়ে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়তো। তাদের মধ্যে 1,79,583 জন ছেলে মেয়ে যাদের লার্নিং গ্যাপ, অর্থাৎ টোটাল 57% যারা রিডিং পড়তে পারে না, যোগ জানে না, বিয়োগ জানে না, ভাগ জানে না, 57% ইন অ্যাভারেজ। সেখানে এটা কমিয়ে এনে আমরা এনেছি 9%। এটার নাম হলো নতুন দিশা এবং সাধনা প্রেরণা। এটা রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন। তো এই সাফল্য কমিউনিস্ট পার্টি নিতে হবে তাহলে। এবং বামফ্রন্ট পরীক্ষার কোনো ত্রুটি ধরেনি, রেজাল্ট ভালো হয়েছে বলছে, আবার সাফল্যের কথা বলছে। তাহলে এই যে রেখে গেল তাদের কথা তার দায়িত্ব নিতে হবে। আর সাফল্য তো অবশ্যই গত রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল আমরা যদি দেখি, লোকসভা নির্বাচনের ফলাফল, পঞ্চায়েত নির্বাচন ফলাফল, বামফ্রন্ট সরকারের কর্মকাণ্ডেরই তো সাফল্য। অসম্ভব ভালো কাজ করেছে বলেই তো বিজেপি আইপিএফটি ক্ষমতায় এসছে। কর্মকাণ্ডের সাফল্য, এত ভালো কাজ করেছে বিধানসভা, লোকসভা এবং পঞ্চায়েতে সাফল্য। তার মানে তাদের ভালো কাজের ফলেই গতবার মানুষ তাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তো এই কথাটা বুঝতে হবে। আমি এই তথ্যটা দিলাম এই কারণে যে কাজ শিক্ষা দপ্তরে করে রেখে গিয়েছিল এবং প্রতি মুহূর্তে এটা আমি ফল ভোগ করছি। যাই হোক, আমি তবু বলবো তাদের সুমতি হোক, যাতে সঠিক দিশা চলতে পারে, এটা আমি আহ্বান রাখবো। এবং আপনারা জানেন যে আমাদের এটা একটু না বললেই নয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনারা অনেক দেশের খবর রাখেন, রাজ্যের খবর রাখেন। এবার যে কেন্দ্রীয় সরকার গত সম্প্রতি যে শিক্ষানীতি গ্রহণ করেছে, এটা এই 34 বছর পর একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, বাস্তববাদী চিন্তাভাবনা নিয়ে কেন্দ্রীয় সরকার নতুন শিক্ষানীতি গ্রহণ করেছে। এবং আপনারা জানেন যে এটা ঐতিহাসিক এবং নিউ মাইলস্টোন ইন দি এডুকেশন সেক্টর। আপনারা দেখেছেন বোধহয় জিডিপির 6%, টোটাল জিডিপির 6% শিক্ষাক্ষেত্রে ব্যয় করা হবে। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। 6% জিডিপির গ্রহণ করবে, শিক্ষাক্ষেত্রে ব্যয় করা হবে। এবং টোটাল খোল নলচে বদল করা হয়েছে, 4টা স্টেজ করা হয়েছে। একটা হলো যাদের 3 বছর থেকে 8 বছর, অর্থাৎ 3, 5, 3, 3, 4, 3 থেকে ক্লাস, যাদের বয়স 3 বছর থেকে 8 বছর তাদেরকে বুনিয়াদী স্তর বা ফাউন্ডেশন স্টেজ দেওয়া হয়েছে, অর্থাৎ একদম নতুন করে ফাউন্ডেশন স্টেজ। সেকেন্ড 9 থেকে 11 বছর, এই 3 বছর এটাকে বলে প্রিপারেটরি স্টেজ করা হয়েছে, প্রস্তুতি পর্ব। এটা হলো 3 to 5, মানে 2 পর্যন্ত, শুরুর থেকে 2 পর্যন্ত একটা স্টেজ। আর 3 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রস্তুতি পর্ব। এবার হলো 12 থেকে 14, 12, 13, 14, 6, 7, 8 এটা হলো মিডল স্টেজ। এবং 15 থেকে 18 বছর সেকেন্ডারি স্টেজ। একবার 9 থেকে 12, ক্লাস 10 উঠে যাচ্ছে, 9 থেকে 12 টোটাল এই তারে 3, 5, 3, 3, 4 এটা হলো স্টেজ। এবং আপনারা জানেন উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কি, 4 ইয়ার্স গ্রাজুয়েশন কোর্স, 1st, 2nd, 3rd, 4th। কেউ যদি মনে করে, দেখুন
এটাই বাস্তববাদী চিন্তাধারা, যার দ্বারা ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, আমি ফার্স্ট ইয়ারের পরে আর পড়বো না। এখন কি ফার্স্ট ইয়ার পরে না পড়লে আপনি কোনো সার্টিফিকেট পাচ্ছেন না। এখন কি পাবেন, ফার্স্ট ইয়ারের পাস, আমি যদি ফার্স্ট ইয়ার পাস করি সাথে সাথে আমি আর পড়বো না, আমি বেরিয়ে চলে আসবো, কোর্স থেকে চলে আসবো, তাহলে আমাকে দেবে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। এবার আমি সেকেন্ড ইয়ার পড়বো, এরপর আর পড়বো না, সেকেন্ড ইয়ার পড়লে ডিপ্লোমা সার্টিফিকেট। এবার আমি থার্ড ইয়ার পড়বো, ডিগ্রি সার্টিফিকেট। এবার আমি ফোর্থ ইয়ার পড়বো, তাহলে আমাকে দেবে গ্র্যাজুয়েশন উইথ রিসার্চ। অর্থাৎ প্রত্যেক কোর্সে, অর্থাৎ অনেক মা বাবা গরিব, আমি আর এখন আমি ফার্স্ট ইয়ার পড়ে আর পড়তে পারলাম না, তাহলে আমার কোনো সার্টিফিকেট নাই, আমাকে হায়ার সেকেন্ডারি ট্রিটমেন্ট করবে, কিন্তু আমি এখানে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাচ্ছি। এবং আপনারা জানেন যে এমএসসি এমকম এটা 2 বছর নাম পরিবর্তনে এমফিল উঠে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আপনার সিলেবাস প্রেশার কমে যাচ্ছে, সিলেবাসের। এবং আপনারা জানেন আর্টস কমার্স সায়েন্স থাকছে না। এখন কি হবে, আর্টস কমার্স সায়েন্স থাকছে না, কি থাকছে, আমার ইচ্ছা মতো আমি অঙ্ক নেব, আমার ইচ্ছা বাংলা নেব। এই যে জিনিসটা, এটার গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন কোনো কলেজ ইউনিভার্সিটির অধীনে থাকবে না, কলেজ অটোনমি বডি, ইউনিভার্সিটি যেমন অটোনমি বডি, কলেজ অটোনমি বডি থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে অবশ্য 15 বছর যদি পুরনো কলেজ হয়, সে আর ইউনিভার্সিটিকে যেতে হবে না, এবং তারাই পরীক্ষা নেবে। এবং সেই জন্য আমি কোর্স চালু করব কলেজে। সেই এখন যেমন আমি যদি এমবিবি কলেজে যদি আমি কোনো কোর্স চালু করতে চাই, অ্যাপ্লিকেশন লাগবে ইউনিভার্সিটি, এখন কিন্তু এটা লাগছে না। এবং মার্কশিট ইউনিভার্সিটি থেকে নেওয়ার প্রয়োজন নেই, কলেজ পরীক্ষা নেবে, কলেজে মার্কশিট দেবে। এবং কলেজগুলি সম্পূর্ণ ইউনিভার্সিটির মতো অটোনমি বডি, যদিও 15 বছরের কথা উল্লেখ করেছে। এবং মুখস্থ বিদ্যার দিন শেষ, মুখস্থ করে, অর্থাৎ বাস্তববাদী চিন্তা করে এডুকেশন, মুখস্থ দিনের শেষ। অর্থাৎ বোর্ডে লিখে দিল 2 + 3, 3 2 5, বোর্ডে দেখলো। এবার 5টা গুটি রাখলাম, এবার আমি ছেলেকে বললাম তুমি আমাকে 3টা গুটি দাও, সে বুঝতে পারছে না। অর্থাৎ বাস্তবকে একদম এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং সেই জন্য এবং শিক্ষাক্ষেত্রে রেগুলেটরি কমিশন, রেগুলেটরি অথরিটি করা হচ্ছে। প্রাইভেট স্কুলগুলি সব কিন্তু রেগুলেটরি অথরিটি, সরকারি স্কুল, বেসরকারি স্কুল ইচ্ছা মতে ফিস নেবে, সে সুবিধা নেই, রেগুলেটরি অথরিটির অধীনে চলে আসবে। এবং এখন হাইয়েস্ট অথরিটি বডি রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ, এটা হাইয়েস্ট অথরিটি, এটা প্রধানমন্ত্রী থাকবে এর নেতৃত্বে। তো এই যে জিনিসগুলি, এবং স্কুল কমপ্লেক্স করার উপরে গুরুত্ব দিয়েছে। কিরকম, অনেক স্কুল দেখবেন স্টুডেন্ট কম টিচার বেশি, আবার টিচার বেশি স্টুডেন্ট কম। এই জিনিস দূরের জন্য স্কুল কমপ্লেক্স, যেটা আমরা এর আগেই সিদ্ধান্ত নিয়ে এসেছি, রাজ্য সরকার, ত্রিপুরা সরকার আগের থেকেই এটার উপরে গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ এবং সেক্ষেত্রে আপনারা দেখবেন যে যেমন শিক্ষা প্রযুক্তি ভোকেশনাল কোর্স ক্লাস 6 থেকে, এবং ভোকেশনাল কোর্সের উপরে সবচেয়ে গুরুত্ব। অর্থাৎ আমি যেন পাশ করে আমি যেন বসে না থাকতে হয়, আমি যেন স্বাবলম্বী হতে পারি, এমন শিক্ষা। ভোকেশনাল কোর্স আমরা এখন কোথা থেকে করছি, 9 থেকে, এখন বলছে 6 থেকে করা আরম্ভ হবে। এবং শিক্ষা প্রযুক্তি আইটি, এটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের সরকার অনেকটা এগিয়েছে। গণিতের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, গণিত। এবং আপনারা জানেন যে মাতৃভাষার উপরে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং শিক্ষক নিয়োগে সর্বভারতীয় টেট, কোয়ালিটি এডুকেশন, গুণগত শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আগের মতো কোশ্চেন নয়, পরীক্ষার সংক্ষিপ্ত এবং বড় 2 ধরনের, অবজেক্টিভ যেমন থাকবে, আবার বর্ণিত প্রশ্ন থাকবে। অর্থাৎ এই যে জিনিসগুলি, এগুলি একটা নতুন করে একটা নতুন ইতিহাস। এবং মানে এখন রাখবেন ইউজিসি, এনসিটি, এআইসিটি, এগুলি সব ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি অথরিটি, ওইটা হবে স্কুল অথরিটি রেগুলেটরি কমিশন, আর হায়ার এডুকেশনের জন্য করা হচ্ছে। এবং অত্যন্ত পজিটিভ দিক, এবং অনেকগুলি জিনিস
যেমন নেইবারিং ক্লাস যেটা, এটা আমরা রাজ্য সরকার আগেই, সেন্ট্রাল গভর্নমেন্ট বলার আগে আমরা করে নিয়েছি। ভোকেশনাল কোর্স আমরা গুরুত্ব দিচ্ছি। আপনারা জানেন ভোকেশনাল আইটি আমরা সাবজেক্ট করেছি এবং ত্রিপুরাতে আগে ছিল না। অনেকগুলি জিনিস আমরা গ্রহণ করেছি এবং এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। 34 বছর পর প্রকৃত, এবং সবচেয়ে বড় কথা হলো শিক্ষাক্ষেত্রে সমস্ত টাকা এনে ঢেলে দেওয়া হবে। কাজটা কঠিন, কিন্তু এটাকে বাস্তববাদী চিন্তাধারা, দীর্ঘমেয়াদী প্ল্যানিং করে যে ছেলে মেয়ে পাশ করবে সে যেন বসে থাকতে না হয়, তাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এমন শিক্ষা যেন তার উপরে, শিক্ষা যেন তার বোঝা না হয়, শিক্ষার উপরে ভর করে সে যেন এগিয়ে যেতে পারে। যেমন সরস্বতী ঠাকুর হাঁসের উপরে ভর করে যায়। তাহলে শিক্ষা, আমি যে শিক্ষা দিয়েছি, আমি যে সার্টিফিকেট পেলাম, এই সার্টিফিকেটের উপরে ভর করে আমি এগিয়ে যাব। শিক্ষা যেন আমার বোঝা না হয়, এই এডুকেশন স্বাবলম্বী চিন্তাধারা নিয়ে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে। আমরা রাজ্য সরকার থেকে অভিনন্দন জানিয়েছি এবং বিভিন্ন রাজ্য থেকে শিক্ষাবিদরা এর অনেকটা যারা এটার সাথে যুক্ত রয়েছে, এটাকে ওয়েলকাম জানিয়েছে, সাধুবাদ জানিয়েছে। যত দ্রুত সম্ভব হয় এটা চালু করলে ভালো। প্রথম দিকে টাফ হবে। আপনারা জানেন যে আমরাও এনসিআরটি চালু করতে গিয়ে এনসিআরটির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের মতো স্টেট এনসিআরটি নেই, একমাত্র ত্রিপুরা 1 বছরের মধ্যে এনসিআরটি করে ফেলেছে। ইফ ইউ আস্ক দি এনসিআরটি ডাইরেক্টর, বলবে যে আমাদের ত্রিপুরা রাজ্য হলো ট্রেনিংয়ের ক্ষেত্রে, শিক্ষক ট্রেনিংয়ের ক্ষেত্রে মডেল অফ দি কান্ট্রি। এটা আমার কথা নয়, তাদের এনসিআরটির প্রকাশনাতে এটা বেরিয়েছে। তো এই জন্য আমরা তৈরি রয়েছি, যখনই সিদ্ধান্ত নেবে কার্যকরী করার জন্য, এবং সেটার জন্য আমরা তৈরি আছি। তো এই ব্যাপারে আপনাদের জানালাম। 2021-এর কথা বলা হয়েছে। আমার ধারণা পুরোপুরি চালু হতে গেলে 2025-এর আগে বোধহয় সম্ভব নাও হতে পারে, যতটুক আমি জানি। এবং আরও কিছু যতটুক আপাতত বুঝেছি, এবং এটা বাস্তববাদী চিন্তা, যেটা মহাত্মা গান্ধী চিন্তা করেছিল, যে নিজের পায়ে। মহাত্মা গান্ধীর পর, আমি তুলনা করতে যাচ্ছি না, মহাত্মা গান্ধীর পর দেশের এই একজন প্রধানমন্ত্রী যিনি বাস্তবে দাঁড়িয়ে, মহাত্মা গান্ধী বহু আগে চিন্তা করেছে চরকা কাটারা কুদুরত, অর্থাৎ নিজের পায়ে দাঁড়াও, স্বাবলম্বী হও। এই দীর্ঘ বছর পর একজন প্রধানমন্ত্রী যিনি এই উদ্যোগ নিতে পেরেছেন, এটা কিন্তু অত্যন্ত এবং বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে কমিটি করা হয়েছে, আমাদের রাজ্য নিয়ে আলোচনা হয়েছে, এখানে সেমিনার হয়েছে, তারপরে বিভিন্ন রাজ্য থেকে মতামত যাওয়ার পরে বিশিষ্ট জনেরা তারপরে এটা গ্রহণ করেছে। আমরা সাধুবাদ জানাই। না না, সেই জন্য তো বলছি 6% জিডিপির টাকা আসতে হবে। এই যে আমরা প্রথমেই, আমরা এটা ভালো করে স্টাডি করেছেন কিনা জানি না, অঙ্গনাদিগুলো চলে আসবে স্কুলের অধীনে, পরিকাঠামো তো নেই। এই জন্য বলছি 6% জিডিপি, অর্থাৎ পরিকাঠামোকে তৈরি করে নিতে হবে। সেজন্য অঙ্গনাদি কেন্দ্র চলে এসছে এডুকেশনের আপ টু প্রাইমারি স্টেজ, যেটা ফাউন্ডেশন স্টেজ, এটাতে আসছে। পরিকাঠামো সেরকমভাবে নেই, সেটা তৈরি করতে হবে, কেউ না কেউ করতে হবে। ও পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে নিলে হবে না। যেমন আমরা এনসিআরটি রিস্ক নিয়ে করেছি, নাও উই আর সাকসেস। অনেক স্টেট আছে ভয় করে না, রিস্ক নিতে হবে। নো রিস্ক নো গেইন, রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে আমরা কিসের জন্য? শুধুমাত্র পুরান ধ্যান ধারণা, 10টা আসবো স্কুলে আর বিকাল 5টা বাড়িতে যাব, এটার নাম এডুকেশন নয়। কোয়ালিটি এডুকেশনের উপরে সবচেয়ে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং এই জন্য জিডিপির 6% এটাকে এখন খরচ হচ্ছে 3.8%। 3.8% মাত্র খরচ হচ্ছে। 6% অর্থাৎ পরিকাঠামো ডেভেলপ করতে হবে এবং একটা স্তরে অটোনমি থাকতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হয়েছে, এটা সংক্ষেপে আমি বললাম। দিস ইজ দ্য স্টেজ।
আজকে কোভিড-19 ব্রিফিংয়ে টোটাল ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 219, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 4191, টোটাল স্যাম্পল কালেকশন 1,72,648, প্রায় 2 লক্ষ। টেস্ট 1,71,592, পজিটিভ 4,998, নেগেটিভ 1,66,594, রিকভার্ড ইনক্লুডিং রামপদ জমাতিয়া MLA রিকভার্ড, উনি ওনার পরিবার সবাই রিকভার্ড 3,464, অ্যাক্টিভ 1,493, ডেথ এখন পর্যন্ত আমার কাছে যে খবর 21, পজিটিভিটি রেট 2.91%, রিকভারি রেট 69.56%, মর্টালিটি রেট 0.46%, টেস্ট পার মিলিয়ন 42,924। আজকে ডিসচার্জ হয়েছে 137 জন, 1354 অ্যাক্টিভ মানে ট্রিটমেন্টে আছে 139 জন। অন দ্য ওয়ে তারা ঢুকে যাবে, কেউ কেউ ঢুকেছে, কেউ কেউ ঢুকবে, তাহলে টোটাল যে 453 জন অ্যাক্টিভ। এবং আমি যদি অল ইন্ডিয়া দেখি, অল ইন্ডিয়াতে পজিটিভিটি রেট 8.79%, আমাদের হলো মাত্র 2.91%। টেস্ট পার মিলিয়ন 10 লক্ষে তারা গড়ে 14,028, আমাদের হলো 42,924। এবং এটা আমাদের কী হারে আমরা টেস্ট করছি এ থেকে অনুমেয়। রিকভারি রেট অল ইন্ডিয়া 64.47%, আমাদের 69.56%। মর্টালিটি রেট জাতীয় গড় 2.15%, আমাদের হলো 0.46%। সবচেয়ে বড় কথা যে ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড হোল্ডার 9,21,895টা রেশন কার্ড আছে। মানে রেশন কার্ড মানে যাদের পরিবার, রেশন কার্ড অনুযায়ী রাজ্যে হাউস হোল্ড হলো 9,21,895। দুপুর 1টা পর্যন্ত আজকে টোটাল কমপ্লিট হয়ে গেছে সার্ভে 8,74,609। এটা রাজ্যের ইতিহাসে বিরাট এক ঘটনা। এবং আমরা বলছি ডোর টু ডোর সার্ভে করবই। এবং 9,21,895 মধ্যে 8,74,609 কমপ্লিট, বাকি আছে মাত্র 47,286। এবং এই টোটাল টেস্ট হয়েছে যে 8,74,609 পরিবারের সার্ভে করতে গিয়ে টেস্ট হয়েছে সিমটমস অনুযায়ী 19,726। 19,726 এর মধ্যে পজিটিভ 655। মনে রাখবেন, চিহ্নিত করেছি, আমাদের স্বাস্থ্যকর্মীরা চিহ্নিত করেছে 23,869। 23,869। টেস্ট হয়েছে 19,726, পজিটিভ 655। 4,143 তারা টেস্টে রাজি হয়নি। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি বলেছি 8,74,609 জন, 9টা বাড়ির সার্ভে হয়েছে। সিমটমস পাওয়া গেছে 23,869। টেস্ট হয়েছে 19,726। এর মধ্যে 655 পজিটিভ। 4,143 জন 43 জন মানুষ রাজি হয়নি। এদেরকে আমরা চিহ্নিত করেছি। সুতরাং এদেরকে আবার আমাদের নেক্সট উইকের কাজ হবে এনি হাউ বারবার
কেউ না করলে তাকে গুলি করা যাবে না, তাদেরকে পার্সু করা, তাদের বাড়িতে যাওয়া, তাদের আবার করা, সেই জন্য তাদেরকে আমরা চেষ্টা করছি 4143 আবার তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আনা। এবার নেক্সট সপ্তাহের কাজ হলো আমাদের, আর হলো 47,286, আশা করি কালকেই এটা শেষ হয়ে যাবে। এই যে 655, নেক্সট উইক আমাদের কাজ কি? আমাদের স্বাস্থ্য কর্মীদের কাজ যত কন্ট্যাক্ট রয়েছে, 655 সাথে যত কন্ট্যাক্ট রয়েছে তাদের লিস্ট বের করা, তাদের চিহ্নিত করা এবং টেস্টিং করা, এটা আগামী সপ্তাহে মেইন টার্গেট আমাদের। এবং আপনারা জানেন যে এই যে 9,21,895 বলে রাখি, এটা রেশন কার্ড ভিত্তিক হাউস হোল্ড, কিন্তু এর মধ্যে কিছু পরিবার আছে তারা ভিন্ন হয়েছে। এতে আমার ধারণা, আমরা যে একটা হিসাব করেছি, এতে আরও আপনার 1 লক্ষর মতো প্রায় পরিবার আসবে। আমার হিসাবে 10,35,000, কিন্তু রেশন কার্ড যেহেতু এটা এই টার্গেট, তাদের রেশন কার্ড ধরে ধরে গেছে, আর ধরে ধরে কিন্তু প্রত্যেকের বাড়িতে গেছে। তো আমরা এদেরকেও চিহ্নিতের মধ্যে আনতে, এবং ভারতবর্ষে আমি বারবার বলছি, আমাদের অনেক ব্যর্থতা থাকতে পারে। ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্য বুকে হাত দিয়ে বলতে পারবে না প্রত্যেক বাড়িতে স্বাস্থ্যকর্মীরা গিয়ে বলছে তোমার বাড়িতে সিমটমস আছে, আমরা পরীক্ষা করতে এসেছি। এটা একমাত্র ত্রিপুরা সম্পূর্ণ করতে যাচ্ছে। 28,911, 29 জন একটা পর্যন্ত, এবং কনফার্ম আরও না হওয়া উচিত। তবুও আমার কাছে খবর আমাদের আরেকজন এমএলএ পজিটিভ ধরা পড়েছে, ধনঞ্জয় ত্রিপুরা, মোস্ট প্রবাবলি রায়মাবেলির উনি এমএলএ করেছে, পজিটিভ ওনার ধরা পড়েছে। একজন এমএলএ বেরিয়ে এসছে এবং এটাতে উনি জয়ী হয়েছেন, রামবাবু, রামপদ বজ্রমাতে উনি জয়ী হয়েছেন। উনি বলেছেন আমি কিন্তু বলেছিলাম জয়ী হব, জয়ী হয়ে ফিরেছি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে, এবং ধনঞ্জয় ত্রিপুরা উনি আজকে পজিটিভ পেয়েছেন। তো দিস ইজ দ্য পিকচার অফ কোভিড-19। এবং রাত্রের দিকে স্বাস্থ্য দপ্তর আরেকটা বুলেটিন দিতে পারে, সেখানে যেহেতু আমি একটা বিশেষ বসেছি সেই জন্য আমি এটা বলে রাখলাম। না বুঝবে তো আপনারা, বরঞ্চ আপনারা যদি যার যার নম্বর দিয়ে দেন, প্রত্যেকে গ্রুপে পাঠিয়ে দেবে, ঘরে বসে পেয়ে যাবেন। নতুবা কি আইসিএ দপ্তর 8টার পরে তাদেরকে কোথায় পাওয়া যাবে এটা ডাউট আছে। তারাও তো মানুষ, না হিউম্যান, এটা বাস্তব সত্য। তারা কি সারা রাত্র জেগে থাকবে? নট অ্যাট অল। তবুও আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে একটা বুলেটিন যাবে, এবং আপনারা আমাদের একটা জায়গায় সবগুলি নম্বর পেলে আমরা পৌঁছার ব্যবস্থা হবে, এটা নিশ্চিন্ত। এবং এবং মিডিয়া বুলেটিন অন কোভিড-19 এরমভাবে যাবে। মিডিয়া বুলেটিন অন কোভিড-19 ডেটেড 1/8/2020, আজকে যেমন, এরমভাবে একটা পেজের মধ্যে আমরা পেয়ে যাবেন টোটাল ডিসচার্জ সহ পেয়ে যাবেন। না, মাঝে মাঝে যেমন আমি ডেইলি নিশ্চয়ই টপ মোস্ট প্রায়োরিটি। আমরা অন্য জায়গায় দেখেছি মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যের মানুষকে ভালোবাসে, এই জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন যতটুকু সম্ভব দেওয়া যায়। তবুও তোমার কাছে ইনফরমেশন যখন লাস্ট যায় সেটা অনেক রাত্র হয়ে যায়, এগুলি গিয়ে অনেক সময় কাভার হয় না। তো সেই জন্য উনি দেবে, এবং আমিও সপ্তাহে অন্তত একদিন আমি তো আমাদের ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে আপনাদের সাথে মিট করি আমরা, সেই সময় টোটাল পিকচারটা দিয়ে দেব। যেমন এই যে বুলেটিন গেলে তো আপনি এই জিনিসটা পেতেন না আজকে, যেমন 9,21,000-এর মধ্যে
8,74,000, এগুলি আমরা বিশেষ বিশেষ যখন প্রয়োজন হবে এবং এটা আমরা দেব, এবং এটা আমরা আপনাদেরকে নিশ্চয়, আমরাও চাই মানুষের কাছে খবর পৌঁছুক এবং যত সম্ভব এবং দ্রুত। আপনারাও সহযোগিতা করছেন দীর্ঘদিন ধরে। আপনাদের মধ্যেও 2 জন বন্ধু বোধহয় পজিটিভ পাওয়া গেছে, এবং কালকে না, সোমবার থেকে আপনাদের প্রত্যেক মিডিয়া হাউস, প্রত্যেক দল, যার যে পন্থী হোক, যে মতবাদে হোক, প্রত্যেক মিডিয়া হাউস স্যানিটাইজেশন করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আশা করি সোমবার থেকে শুরু হবে, একদিনে পারবে না, 2-3 দিনে ফিনিশ করে দেবে প্রত্যেক মিডিয়া হাউস, যাতে যদি কোনো জায়গায় না যায় আমাদের বলবেন। আমরা অলরেডি টেক আপ করছি, যতটা মিডিয়া হাউস আছে প্রত্যেকের আগেও একবার করে দিয়েছিলাম, এবার আবার করার ব্যবস্থা করব। আগে শুধু ইলেকট্রনিক চ্যানেল করেছিলাম, তো কিছু মিডিয়া হাউসও বোধহয় করেছে, এবার আমরা সবগুলি করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছি। সোমবার থেকে শুরু হয়ে যাবে স্যানিটাইজেশন প্রত্যেক মিডিয়া হাউসকে, এবং জানিয়ে দেওয়া হবে কাকে কোনটা হবে, আগে জানিয়ে দেবো যাতে আপনারা সুবিধা করতে পারেন। মানে 19 কইছি না রে ভাই, দেখা লইও। মনে রাখো, এটা ভুল করো না তোমরা। অ্যান্টিজেন টেস্ট এটা কিন্তু আরো সংখ্যা বেড়ে যাবে, এটা আপনার বেড়ে যাবে আর অনেক বেশি, প্রায় 70,000 80,000 মধ্যে চলে যাবে, কারণ এটা 1টা পর্যন্ত। এবং যেমন প্রেস ক্লাবে, এটাও আমরা বলে রাখি, আপনারা যত সাংবাদিক বন্ধু সবার জন্য আপনাদের অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করে দিয়েছি সোমবার 12টায় প্রেস ক্লাবে। আমি নিজেই বলে দিয়েছি সব সাংবাদিক বন্ধু, বলেছি 50 থেকে 60 জন থাকবে, সবাইকে প্রথম আপনাদের বসে যাবেন, আপনারা করবেন এবং একসাথে লাইন ধরে স্যাম্পল কালেকশন করা হবে। সোমবার কালকে 12টা, সোমবার না, কালকে 12টায় সবাই সাংবাদিকদের জন্য প্রেস ক্লাবে আপনাদের টেস্টের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আপনাদের নেমন্তন্ন রইল, যাতে রাজ্য সরকার আমাদের নেমন্ত্রণ জানাচ্ছে যে আপনারা এসে টেস্ট করবেন, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় আপনাদের টেস্ট হবে। সুতরাং সবাই আসবেন, না আসলে আপনাদের দায়িত্ব আমরা নেব না।